নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সঞ্জয়কে না দিলেও সল্টলেকের আনসারকে ফাঁসির সাজা দেন বিচারক অনির্বাণ কোন যুক্তিতে? সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে রাজ্য কটাক্ষ বিরোধী দলনেতার। মমতার মঞ্চে জামা বদলে বিজেপি সাংসদ জন বার্লা। আরও জোরালো হচ্ছে আন্দোলন, তিলোত্তমার পরিবারের সঙ্গেই পথে নামছে শুভেন্দু, গণকনভেনশনে মীনাক্ষী। প্রথমে দল থেকে সাসপেন্ড, এবার মেডিকেল কাউন্সিল থেকে অপসারিত শান্তনু সেন। 59টি চা বাগান খুলেছে রাজ্য সরকার, কালকিনির মাটিতে দাঁড়িয়ে দাবি মমতা। এক ধাক্কায় 2000 ফেব্রুয়ারিতে বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা, বাজেট নিয়ে বিরাট জল্পনা। আজিকর কাণ্ডে মূল চক্রীর সন্দীপ ঘোষ, দেরিতে হলেও প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। এখানকার সিপির একটাই গুণ, হঠাৎ মমতা পুলিশের কোন প্রশংসা শুভেন্দুর? আসছে বিস্তারিত খবরে। আজিকর মামলায় দোষী সঞ্জয় রায়, তার সাজা নিয়ে এখন গোটা বাংলা নজর কেড়ে নিয়েছে। তার পাশাপাশি যার উপর সবচেয়ে বেশি চর্চার আলো সামনে এসেছে তিনি শিয়ালদহ জেলা দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস। গোটা বাংলাদেশ বিষ্ট যখন সঞ্জয়ের ফাঁসির দাবিতে সোচ্চার, তখন তিনি সেই স্রোতের বিরুদ্ধে গিয়ে নিজের কঠোরতম পর্যবেক্ষণে অনড় ছিলেন। এই ঘটনার বিরলের মধ্যে বিরলতম নয়, তার কলমের খোঁচায় সঞ্জয়ের ফাঁসি হয়নি, তিনি আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার হাতে ফাঁসির সাজা পেয়েছিল এক আসামি। তার বর্তমান কি অবস্থা? 9 বছর আগের একটি মামলা, তখন বিচারক অনির্বাণ দাস কর্মরত ছিলেন বারাসাতে। মাদক কারবার সংক্রান্ত মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কিন্তু কেন মাদক মামলায় দোষী সাব্যস্ত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? সেই সময় তার পর্যবেক্ষণই বাকি ছিল। সূত্রের খবর, 2002 সালের 23 অক্টোবর মাদক চক্রের পান্ডা আনসারকে গ্রেপ্তার করে এনসিবি আধিকারিকদের হাতে। সল্টলেকের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়, বাজেয়াপ্ত করা হয় তার একটা গাড়ি এবং নগদ 16,000 টাকা। সেদিন সল্টলেকের বাড়ি থেকে একটা ব্যাগ হাতে নিয়ে বেরিয়েছিল, আর সেই সময় হাতে নাতে ধরা পড়ে সে। ধৃতকে জেরা করে গ্রেপ্তার করা হয় এই চক্রের আরও এক পান্ডাকে। আর সেই সময় সল্টলেকে মাদক উদ্ধারে তল্লাশি অভিযানে নামেন আধিকারিকরা। 2টি জায়গা থেকে উদ্ধার করা হয় 53 কেজি 500 গ্রাম হেরোইনের। পর মামলা ওঠে বারাসাত আদালতে। বিচারক অনির্বাণ দাস তখন ডিপিএস আদালতে কর্মরত। তারই এজলাসে মামলাটি ওঠে। গোটা শুনানি প্রক্রিয়ার সওয়াল জবাব শোনার পর আনসারকে দোষী সাব্যস্ত করেন তিনি, তাকে মৃত্যুদণ্ড নির্দেশ দেন। আর সেই মামলার ক্ষেত্রে বিচারক অনির্বাণ দাসের বিশেষ পর্যবেক্ষণ ছিল। তিনি আদালতের রায়ের কপিতে লিখেছিলেন, খুনের ক্ষেত্রে দেখা যায় যে দোষী যে কোনো এক ব্যক্তির জীবন কেড়ে নিয়েছে, কিন্তু এখানে বিপুল পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত হয়েছে, যা বহু মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আর এই নেশা বহু পরিবারের সদস্যদের ধ্বংস করেছে। এই ধরনের দোষীরা সমাজের স্থিতিশীলতা নষ্ট করে, আর এই ধরনের দোষীরা জাতীয় শত্রু। বিচারক আদালতের রায় লেখেন, আনসার এর আগেও মাদক মামলায় 2বার দোষী সাব্যস্ত হয়েছিল, কিন্তু তারপরও নিজেকে শোধরায়নি। সে এই পেশাতেই থেকে গিয়েছে, সমাজের বেঁচে থাকার অধিকার হারিয়েছে। বিচারক অনির্বাণ দাস তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন। যদিও উচ্চ আদালতে আনসারের 30 বছরের কারাদণ্ড হয়, কিন্তু আরজি করের মতো নৃশংস বিভৎস নকারজনক ঘটনা যেন বিচারকের পর্যবেক্ষণে বিরলের মধ্যে বিরলতম নয়। ভারতীয় দণ্ডবিধিতে বিরলের মধ্যে বিরলতম ঘটনায় মৃত্যুদণ্ড অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টের সাজা রয়েছে। আদতে রায়দানের দিন সঞ্জয়ের আইনজীবী সেজুতি সরকার জোর সওয়াল করেছিলেন। আদতে বোঝাতে হবে এই ঘটনায় বিরলের মধ্যে বিরলতম নয়। তিনি সওয়াল করেছিলেন কেন এই রিফর্ম করা সম্ভব নয়, সেটা আদালতকে বোঝাতে হবে। সঞ্জয়ের আইনজীবী ফাঁসি আটকাতে সেই যুক্তি খাড়া করেছিলেন, তাকে মান্যতা দিয়েছিলেন বিচারক। আরজি করে ধর্ষণ এবং হত্যাকাণ্ডে শিয়ালদা আদালত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে। তবে এই রায়ে সন্তুষ্ট নয় রাজ্য সরকার। দোষীর ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের উচ্চ আদালতের যাওয়ার ঘটনাকে মুখ্যমন্ত্রীর নাটক বলে তিনি উল্লেখ করেছেন, আর এই পদক্ষেপকে আইন বিরোধী বলেও তিনি উল্লেখ করেছেন। এই সিদ্ধান্তে গোটা প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে তিনি ড্রামা বলে অভিহিত করেছেন। শুভেন্দু অধিকারীর দাবি, এই মামলায় উচ্চ আদালতে যাওয়ার অধিকার শুধুমাত্র 3 পক্ষের, সঞ্জয় রায়ের পরিবার, মৃত মহিলা ডাক্তারের পরিবার এবং সিবিআইয়ের। রাজ্য সরকারের এই পদক্ষেপকে তিনি আইন বিরোধী বলে উল্লেখ করেছেন। নদিয়ার শিমুরালীতে এক সনাতনী সম্মেলনে অংশগ্রহণ করে শুভেন্দু অধিকারী বললেন, মুখ্যমন্ত্রী শুধুমাত্র নাটক করার জন্য হাইকোর্টে গেছেন। এই দিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ছাড়া উপস্থিত ছিলেন একাধিক বিজেপি বিধায়ক এবং দলীয় কর্মীরা। এদিন তিনি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন প্রসঙ্গেও সরব হয়েছেন। পাশাপাশি রাজ্যে বেআইনি নির্মাণ এবং তার ফলে ঘটে চলা দুর্ঘটনার জন্য তৃণমূল সরকারকে দায়ী করেছেন। ট্যাংরায় বহুতল হেলে পড়া সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু বলেছেন, তৃণমূলের কাউন্সিলররা শুধু স্কোয়ার ফুটের হিসেব কষতে জানে। বেআইনি নির্মাণের জন্য আজ সাধারণ মানুষকে বিপদের মুখোমুখি হতে হচ্ছে। আজিকর কাণ্ডে মৃত মহিলা ডাক্তারের পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিজেপি সর্বদা এই পরিবারের পাশে থাকবে, ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাবে। এদিকে হাইকোর্টে দায়ের করা মামলাটি নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। রাজ্য সরকারের এই পদক্ষেপ কতটা আইনি বা যুক্তিসঙ্গত তা নিয়ে চলছে বিতর্ক। রাজনীতি একসময় ছিল আদর্শের নীতি, এখন হয়ে গেছে জামা পাল্টানোর নীতি। ফলে আজ যে
যে এক দলে, কাল সে অন্য দলে চলে যাচ্ছে। আর এই ব্যাপারেই আবার নতুন নিদর্শন তৈরি করলেন বিজেপির সাংসদ জন বার্লার। মালদা মুর্শিদাবাদের পর বৃহস্পতিবার আলিপুরদুয়ারে অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর। জল্পনা বাড়ছিল মমতার এই সভা থেকে কি প্রাক্তন বিজেপির সাংসদ জন বার্লা যোগকুল পাবেন, বদলাবেন, যোগ দেবেন তৃণমূলে। এই দিন মমতার সভামঞ্চে দেখা যায় জন বার্লাকে। হাসি মুখের সৌজন্য বিনিময় দুজনে। শেষ পর্যন্ত তিনি যোগ দিলেন তৃণমূলে। তার বক্তব্য, বিজেপিতে তার কথা কেউ শুনছে না। এদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একাধিক বার্তা দেন। তিনি বলেছেন, বক্সা টাইগার রিজার্ভ নিয়ে গ্রিন ট্রাইব্যুনালে যে সমস্যা আছে তার দিকে তার নজর আছে, আর সেই বিষয়ে তিনি উদ্যোগ নেবেন। উত্তরবঙ্গের চা বাগান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, অনেকেই অভিযোগ করছে তাদের উচ্ছেদ করার চেষ্টা করছে। মমতা বলেছেন, কোনো উচ্ছেদ হবে না, আমরা অন্য রাস্তা খুঁজে বের করব। তিনি জানিয়েছেন, 59 চা বাগান খুলেছে উত্তরবঙ্গে। চা বাগানের মানুষদের পাট্টা এবং বাড়ি দুটোই দেওয়া হবে। নেতাজির প্রসঙ্গে তিনি জানিয়েছেন, নেতাজির অন্তর্ধানের 64টি ফাইল রাজ্যের কাছে ছিল, সেটা আমি পাবলিককে দেখার জন্য দিয়েছি। আর এই দিন সবার প্রথমেই তিনি নেতাজির ছবিতে মাল্যদান করেন। সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জোরালো হলেও ফাঁসি হয়নি, হয়েছে আমৃত্যু কারাবাসের সাজা। আরজিকর কেসের শিয়ালদহ আদালতের রায় নিয়ে বিতর্কের শেষ নেই। ইতিমধ্যে এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গিয়েছে রাজ্য। ফাঁসির দাবিতে সরব হয়েছে সিবিআই। শুক্রবার তিলোত্তমার পরিবারকে সঙ্গী করে উত্তর কলকাতায় মিছিল করার কথা শুভেন্দু অধিকারীর। সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলে। আদালতের রায় বের হওয়ার আগে থেকেই রাজ্য তথা সিবিআইয়ের ভূমিকা নিয়ে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে তিলোত্তমার পরিবারকে। সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে সরব হয়েছেন। অন্যদিকে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই সরব ছিলেন বঙ্গ বিজেপির নেতারা। কিন্তু সিবিআই দিনের শেষে সঞ্জয় ছাড়া আর কাউকেই মূল ঘটনায় দোষী হিসেবে দেখাতে পারেননি। আর সেক্ষেত্রে পদ্ম শিবিরের নেতারাও বেশ খানিকটা অস্বস্তিতে রয়েছে বলে মনে করছেন মত রাজনৈতিক কারবারিদের বড় অংশের। এমতাবস্থায় তিলোত্তমার পরিবারের সঙ্গে একযোগে শুভেন্দুর মিছিল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। কলেজ স্ট্রিট থেকে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত এই মিছিল হয়। আর সোজা কথায় সিবিআইয়ের বিরুদ্ধে সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়া নিয়ে ক্ষোভ রয়েছে। এমনকি বিচারক অনির্বাণ দাসের মামলায় রায় স্পষ্টভাবে পুলিশের পাশাপাশি সিবিআইয়ের ব্যর্থতা প্রকট হয়ে উঠেছে। এহেন আবহেই পরিবারকে সঙ্গী করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পথে নামা তাৎপর্যপূর্ণ বলে মত বিশ্লেষকদের। এদিকে এরই মধ্যে আবার বৃহস্পতিবার মৌলালী যুব কেন্দ্রের অডিটোরিয়ামে রাজপথের দখল নেওয়ার ডাক দিয়ে গণকনভেনশনে আয়োজন করে ডক্টরস ফর ডেমোক্রেসি। আর সেই আলোচনার মঞ্চেই হাজির ছিলেন ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন। হাজির ছিলেন অ্যাপ ক্যাব চালক সহ সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত কর্মীরাও। প্রসঙ্গত, এর আগে তিলোত্তমার আন্দোলন সম্পর্কিত সকল কনভেনশন রাজনীতির বড় মুখদের সেইভাবে হাজির থাকতে দেখা যায়নি। কিন্তু এদিন দেখা যায় অন্য ছবি। তৃণমূল চিকিৎসক নেতা এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেন আরও একবার বড় ধাক্কা খেলেন। দল থেকে সাসপেন্ড হওয়ার পর এবার তাকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সরকারের প্রতিনিধি দল থেকে সরিয়ে দেওয়া হল। তার জায়গায় নতুন প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হয়েছে ডক্টর অসীম সরকারকে। শান্তনু সেনের রাজনৈতিক জীবনে এই নতুন সিদ্ধান্তের জেরে জল্পনা আরও বেড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে বিতর্ক এবং শৃঙ্খলা রক্ষা নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছে। শান্তনু সেনের বিরুদ্ধে দলের মনোভাব বদলানো শুরু হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ কাণ্ড থেকে। তিনি আরজিকর হাসপাতালের প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। তার স্ত্রীকেও দেখা গিয়েছিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে। মেয়েদের রাত দখল কর্মসূচিতে তার সমর্থন বিতর্ক বাড়িয়েছিল। আর এইসব কারণেই দলের সঙ্গে তার সমীকরণে ফাটল ধরতে শুরু করে। তার তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরানো হয় এবং পরবর্তীতে রোগী কল্যাণ সমিতির প্রতিনিধিদের তালিকাতেও জায়গা দেওয়া হয়। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি শান্তনু সেনকে জনবিরোধী কার্যকলাপের অভিযোগে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। যদিও দলের তরফে স্পষ্ট করে বলা হয়নি কোনো কাজকে দলবিরোধী হিসেবে গণ্য করা হচ্ছে। আর দলীয় সূত্রে জানা যাচ্ছে, শান্তনুর বিরুদ্ধে অভিযোগ ছিল দলের অনুমতি ছাড়া সেবাশ্রয় কর্মসূচির সঙ্গে যুক্ত থাকা, একটি নির্দিষ্ট কর্মসূচির জন্য চিকিৎসকদের একত্রিত করা, স্বাস্থ্য পরিষেবার সমান্তরাল ব্যবস্থা তৈরির চেষ্টা করা। তবে শান্তনু সেনের মতে সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত থাকা কোনোভাবেই দলবিরোধী কাজ নয়। দল থেকে সাসপেন্ড হওয়ার মাত্র 2 সপ্তাহের মধ্যেই তাকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সরকারি প্রতিনিধি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নিয়োগ পেয়েছে অসীম সরকার। শান্তনু সেন এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তই আমার কাছে শিরোধার্য। বিশেষজ্ঞদের মতে শান্তনু সেনের সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ড এবং তার নিজস্ব মতামত তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক তিক্ত করে তুলেছে। আজিকর কাণ্ড এবং দুর্নীতির অভিযোগ তার দলের ওপর চাপ তৈরি করেছিল। সেবাশ্রয়ের মতো কর্মসূচি যা স্বাস্থ্য ব্যবস্থার সমান্তরাল ব্যবস্থার উদ্যোগ বলে অনেকেই মনে করেন, সেটি বিতর্ককে আরও উস্কে দেয়। শান্তনু সেনের সাম্প্রতিক পদক্ষেপ এবং তার সাসপেন্ড হওয়া রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এই পরিস্থিতি শান্তনুর রাজনৈতিক ক্যারিয়ারের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। দলের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের ফলে তিনি তৃণমূল থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তার ভবিষ্যৎ পদক্ষেপ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। উত্তরবঙ্গ উন্নয়ন নিয়ে কোনো কিছুই করেনি কেন্দ্রীয় সরকার।
আর তা নিয়ে বৃহস্পতিবার কালোচিনির সুভাষিনী চা বাগানের সভা থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, কেন্দ্র কোন চা বলয় খোলেনি, কোনো টাকাই তারা দেয় না। আমরা নিজেদের উদ্যোগে এখানে 59টি চা বাগান খুলেছি। সেই সঙ্গে উত্তরবঙ্গের জন্য রাজ্য কোন খাতে কত টাকা বরাদ্দ রয়েছে তাও এদিন সামনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, উত্তরবঙ্গের উন্নয়নের রাজ্য 1,64,000 টাকা তার বেশি কাজ করেছে। 8,000 শ্রমিককে জমি পাট্টা দেওয়া হয়েছে। 30,000 মানুষ আজ পরিষেবা পেয়েছে। মানুষের কাজের জন্য চালু করা হয়েছে কর্মশ্রী প্রকল্প। বলা বাহুল্য, এদিন তারা ডুয়ার্সের চা বাগানের সরকারি মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পে 108,73,45,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। এক কথায় বলা যায়, 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে নিজেদের মাটি শক্ত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই দিনের কালোচিনিতে নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছে মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি অভিযোগ তুলেছেন, নেতাজি তৈরির ঘোষণা কমিশন তুলে দেওয়া হয়েছে। নেতাজি চক্রান্তের শিকার। সেই সঙ্গে নেতাজির অন্তর্ধান নিয়ে কেন্দ্রকে তোলেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্যবাসীর মধ্যে ফের জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, আগামী মাস থেকে এই প্রকল্পের প্রাপকদের আর্থিক সহায়তার পরিমাণ 1,02,000 টাকা পৌঁছতে পারে। বর্তমানে আর্থিক সাহায্য বাড়িয়ে নতুন ঘোষণার সম্ভাবনা রাজ্য বাজেট ঘিরে আলোচনা আরও উস্কে দিয়েছে। রাজ্য সরকার 2021 সালে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প চালু করে। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1,000 টাকা পান। তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা মাসে 1,200 টাকা পান। এই প্রকল্পে রাজ্যের প্রায় 1.85 কোটি মহিলা উপকৃত হয়েছেন। তবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে প্রাপকদের অনেক সহায়তার অঙ্ক বাড়ানোর দাবি জানিয়েছেন। আসন্ন বাজেট অধিবেশন ঘিরে জল্পনা আরও জোরালো হয়েছে। সরকার ঘনিষ্ঠ সূত্রে খবর, মহিলাদের ক্ষমতায়নকে আরও এগিয়ে নিয়ে যেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের আওতায় প্রাপকদের মাসিক সহায়তা বাড়িয়ে সাধারণ শ্রেণীর জন্য 1,500 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর জন্য 2,000 টাকা করার পরিকল্পনা করতে পারেন। এই প্রকল্পের পরিমাণ বাড়লে রাজ্যের মোট বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে তৃণমূল সরকারের দাবি, মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা বাড়ানোই তাদের প্রধান লক্ষ্য। 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করবেন। বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই জল্পনার বিরোধিতা শুরু করেছেন। তাদের মতে, রাজ্যের অর্থনৈতিক চাপ উপেক্ষা করেই, ভোটের কথা মাথায় রেখেই এমন ঘোষণা করা হতে পারে। বিজেপি এবং কংগ্রেসের নেতারা রাজ্যের ঋণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই প্রকল্পের বাস্তবায়ন কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। মহিলাদের আর্থিক উন্নতি, বাড়তি সহায়তা তাদের দৈনন্দিন খরচে সাহায্য করবে। গ্রামের মহিলারা এই টাকা স্থানীয় বাজারে ব্যয় করায় গ্রামীণ অর্থনীতিও উপকৃত হবে। মহিলা ভোটারদের মধ্যে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা আরও বাড়তে পারে। তবে এই প্রকল্পের ব্যয় বৃদ্ধি রাজ্যের কোষাগারের ওপর চাপ তৈরি করতে পারে। আজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। তবে এই মামলায় শুরু থেকেই নিহত চিকিৎসকের পরিবার এবং সহকর্মীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রমাণ লোপাট করা হয়েছে। বিচারকের রায়ের 32 নম্বর পাতা থেকে জানা গিয়েছে, আজিকর মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সুমিত তপাদার সাক্ষ্য দিয়েছেন। দেহ উদ্ধারের পর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ফোন করেছিলেন তিনি। অধ্যক্ষ ফোন না তোলায় মেসেজে তিনি লেখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, 5 মিনিটের মধ্যে ফোন করুন। সন্দীপ ঘোষ পরে কল ব্যাক করেন এবং বললেন, তাড়াতাড়ি বডি তুলে মর্গে পাঠাও। ঠিকমতো কাজ করছে না ফুসফুস, হার্ট, কিডনি, আইসিইউতে লড়ছেন নিয়োগ দুর্নীতির অভিযুক্ত। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।